হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ ফার্মার স্টাডি। আজকে আমরা আলোচনা করব ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বি ফার্মেসি কোর্স বা বি ফার্মের সেকেন্ড সেমিস্টারের প্যাথোফিজিওলজির লাস্ট 2 ইয়ার্সের কোশ্চেনের অ্যান্সার সমেত ফুল ডিটেলস এবং কোন কোন টপিকগুলো প্যাথোফিজিওলজির এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি এবং ফুল ডেসক্রিপশন উইথ অ্যান্সার সব প্রশ্নের লাস্ট 2 ইয়ারের, তো সেগুলো পরপর আলোচনা করব। তো প্রথমে দেখব যে 2022-23 যে সালটা আছে, তো সেই সালের আমরা কোশ্চেনটা যদি দেখি, এটা হচ্ছে 23-24-এর কোশ্চেন আর একটা হচ্ছে 24-25। তো হ্যাঁ, ওটা 22-23 নয়, 23-24 আর 24-25 এই দুটো ইয়ারের কোশ্চেন আমরা সলভ করে নেব। তো প্রথমেই আমাদের হচ্ছে কি 23-24 সালের কোশ্চেন। তো প্রথমেই যে শর্ট কোশ্চেনগুলো থাকে, প্রথমে গ্রুপ এতে যে 1 নম্বরের কোশ্চেনগুলো থাকে, তো সেগুলো দেখবো। যে প্রথম কোশ্চেনটা দেখো, যে লেখা আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেসোকর্টিক্যাল অ্যান্ড মেজোলিম্বিক পাথওয়ে। তো মেসোকর্টিক্যাল অ্যান্ড মেজোলিম্বিক পাথওয়ে, এটা হচ্ছে ডোপামিন যে রিসেপ্টর থাকে আমাদের, সে ডোপামিনার্জিক যে পাথওয়ের মেসোকর্টিক্যাল যে পাথওয়েটা আছে বা মেজোলিম্বিক, সেগুলোটা হচ্ছে কি ভিটিএ টু সেরিব্রাল কর্টেক্স। যে মেসোকর্টিক্যাল, ভিটিএ মানে হচ্ছে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া টু সেরিব্রাল কর্টেক্স, এই ব্রেনের এই পার্টটা নিয়ে হচ্ছে কি মেসোকর্টিক্যাল পাথওয়ে। আর মেজোলিম্বিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি ভিটিএ মানে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া টু লিম্বিক সিস্টেম। তারপর দেখো, ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজ অকার্স ডিউ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হুইচ অ্যাক্টিভেশন। তো এটা হচ্ছে কি ইমিউন অ্যাক্টিভেশন। তারপর 3 নম্বর কোশ্চেন যদি দেখো, এখানে দেখতে পাবে যে হোয়াট ইজ পিসিআর বেসড এনএনএ টেস্ট ইন দ্য ডিটেকশন অফ মাইকোব্যাকটেরিয়াম ইনফেকশন। তো নিউক্লিক অ্যাসিডের যে টেস্ট, অ্যাম্পলিফিকেশন টেস্ট পিসিআর বেস হয়, যেটা এমটিবি ডিএনএকে আইডেন্টিফিকেশন করে। ঠিক আছে, এবারে স্ট্যাটোসিস ইজ দ্য অ্যাকুমুলেশন অফ ড্যাশ ইন প্যারেনকাইমাল সেল। তাহলে এটা হচ্ছে ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড যখন প্যারেনকাইমাল সেলে অ্যাকুমুলেশন হয়, সেটাকে আমরা বলি স্ট্যাটোসিস। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমাদের সেলুলার ইঞ্জুরি চ্যাপ্টার থেকে এসেছে কোশ্চেনটা। তারপরে ডিফাইন প্রিজমেন্টাল অ্যাঞ্জাইনা। তো অ্যাঞ্জাইনার যে 3টে ভাগ আছে, তো তার মধ্যে প্রিজমেন্টাল অ্যাঞ্জাইনা যেমন হচ্ছে ভেরিয়েন্ট বা প্রিজমেন্টাল অ্যাঞ্জাইনা, যেটা কি হয় আমাদের কোনো করোনারি আর্টারি যখন স্প্যাজম হয় তখনই এটা হয়। তো এটা লেখা আছে যে করোনারি আর্টারি স্প্যাজম কজিং মায়োকার্ডিয়াল ইসচেমিক বা ইসচেমিয়া। ইসচেমিয়া হচ্ছে যখন আমাদের অক্সিজেনের ডেফিসিয়েন্সি হবে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ইসচেমিক কন্ডিশন। তারপরে 6 নম্বর কোশ্চেনে দেখো আছে যে ডেফিসিয়েন্ট বায়োজেনিক ম্যানোমাইন্স রেসপন্সিবল ফর ডিপ্রেশন। তো মনোমাইনের মধ্যে হচ্ছে কি ডোপামিন, সেরোটোনিন আর নরঅ্যাড্রিনালিন, এগুলোকে আমরা মনোমাইন বলি। ঠিক আছে, আর ইন অ্যালকোহল চিরোসিস, যেটা ইন ড্যামেজ লিভার সেল আর রিপ্লেসড বাই রিজেনারেটিভ নোডুলস বা ফাইব্রাস টিস্যু। তারপরে ক্লোরাফেনিক্যাল ড্রাগ চয়েস ট্রিটমেন্ট অফ টাইফয়েড ফিভার। তো এইভাবে 10টা 11টা তোমাদের কোশ্চেন আছে এবং তার অ্যান্সার করে দেওয়া আছে। তো লাস্টে যদি দেখো, ইন অস্টিওপেনিয়া টি স্কোর রিমেন্স বিটুইন 1.0 টু 2.5। তো এইভাবে দেখবে প্রত্যেকটার শর্ট কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া আছে। এবার দেখবো আমরা যে গ্রুপ বি, এই গ্রুপ বিতে প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ 3 টাইপ অফ জন্ডিস। তো জন্ডিসের 3টে টাইপস, একটাতে দেখো যে কি প্রি হেপাটিক বা হিমোলাইটিক, একটা হেপাটোসেলুলার বা হেপাটিক, আর একটা পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। তো কোন এর যে ডিফারেন্স বা ক্যারেক্টারিস্টিক কেমন হয়, তো সেই সম্বন্ধে লেখা আছে। তো সিরাম বিলিরুবিন
তারটা কি হয়, তারপরে ইউরিনের বিলিরুবিন প্রেজেন্ট থাকে না অ্যাবসেন্ট থাকে সেটা লেখা আছে, ইউরিবিলিনোজেন যেটা হয় সেটা বাড়ে বা কমে সেটা লেখা আছে, তারপরে স্টুল কালার কেমন হয়, আর আদার্স ফিচার্স যেমন হচ্ছে কী কী কন্ডিশন বা কী কী হতে পারে, যেমন যে অ্যানিমিয়া, স্প্লিনোমেগালি, স্প্লিনটা কী হয় যখন বেড়ে যায় স্প্লিনের সাইজ, তারপরে হেপাটোমেগালি লিভারের সাইজ যখন আমাদের বেড়ে যাবে, আর একটা হচ্ছে কি জন্ডিস পোস্ট হেপাটিকের ক্ষেত্রে দেখা যায়। তো এইগুলো হচ্ছে কি 3 টাইপস অফ জন্ডিস এর ফিচার্স, ক্যারেক্টারিস্টিক ফিচার, ঠিক আছে। তারপরে 2 নম্বর কোশ্চেন, রাইট এ শর্ট নোটস অফ ডটস প্রোগ্রাম অফ এলিমিনেশন অফ টিবি। তো টিবির ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, যেটা ডটস বল ফুল ফর্ম যদি দেখো, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। তো সেই জন্য আমাদের কি কি মানে করতে পারি, আমরা এলিমিনেশন করতে পারি টিবিটাকে। তো সেই বেসিসে দেখো কি কি করা হয়। তো 5 কি অফ কম্পোনেন্ট ডট প্লাস, একটা হচ্ছে কি পলিটিক্যাল কমিটমেন্ট, কেস ডিটেকশন বাই কোয়ালিটি অ্যাসওয়ার্ড, ব্যাকটেরিওলজি, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট উইথ সুপারভিশন, আর রেগুলার ড্রাগ সাপ্লাই এবং মনিটরিং। আর এখানে যে ড্রাগ দেওয়া হয় আমাদের, যেমন কি আইজোনিয়াজিন, রিফাম্পিসিন, ইথামবিউটাল, তো ওগুলো মনে রাখবে ভালো করে, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা কোশ্চেন আছে, ডিফারেন্স বিটুইন নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস। তাহলে এখানে ফিচার্সগুলো লেখা হয় যে সেল সাইজ কেমন হয় নেক্রোসিসের, অ্যাপোপ্টোসিসে কী হয়। তো অ্যাপোপ্টোসিস হচ্ছে আমাদের কি প্রোগ্রাম সেল ডেথ, আর নেক্রোসিস হচ্ছে আনকন্ট্রোল সেল ডেথ, ঠিক আছে। তো যেই দুটো কন্ডিশন কী কী কারণে হয়, তারপরে ইনফ্লামেশন রিয়াকশান হয় কি, কোনটাই হয় না, তো সব এই বেসিসে অ্যান্সারটা করা আছে। তারপরে দেখো যে 5 নম্বরের কোশ্চেন, এখানে 5 নম্বরের যে কোশ্চেন সেটা আছে কি, রাইট ডাউন ট্রিটমেন্ট অ্যাপ্রোচ অফ হাইপার টেনশন। হাইপার টেনশনের ট্রিটমেন্ট, তো হাইপার টেনশনের একটা হয় কি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আর একটা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। যেটা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট সেটাতে আমরা কি দেবো, ড্রাগ থেরাপি, ড্রাগ দেবো। আর যেটা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট সেটা কি লাইফস্টাইল চেঞ্জ করে আমরা করতে পারি, যেটা সেটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। তো এখানে দেখতে পারো যে ড্রাগ, হ্যাঁ ড্রাগের মধ্যে নিতে পারে লেখা আছে দেখবে, ডায়রেটিক্স যেমন ফিউরেসিমাইড, এসি ইনহিবিটার্স, তারপরে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স দেবে, যেমন হচ্ছে অ্যামলোডিপিন, বিটা ব্লকার, প্রোপোনালল, মেটোপ্রোলল, তারপরে কিছু ভ্যাসোডাইলেটার, নাইট্রাস অক্সাইড। তো এইভাবে আমরা ইউজ করতে পারি। তো ওই ডাকগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো রাইট ডাউন দ্য প্যাথোজেনেসিস অফ সিকেল সেল অ্যানিমিয়া। তো সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয়, যে আমাদের হিমোগ্লোবিনের যে চেন থাকে আমাদের, তো সেখানে বিটা গ্লোবিনের জিনের কি হয়, মিউটেশন ঘটে যায়, ফলে সেটা কি হয় আমাদের অ্যাডাল্ট যেটা হয় সেটা হচ্ছে HbA। তো ওখানে এবার কি হয়, যখন ওখানে বিটা চেনের ওখানে এই মিউটেশন হয়, তো সেটা হয়ে যায় কি HbS ফর্ম হয়ে যায়। তো HbS যখনই ফর্ম হয়ে যাবে তখন আরবিসি আমাদের সিকেল টাইপের আরবিসি হয়ে যাবে, এবং সেটা তাড়াতাড়ি হিমোলাইসিস হয়ে যাবে এবং অ্যানিমিয়া ক্রিয়েট হবে। তো এটাই হচ্ছে কি সিকেল সেল অ্যানিমিয়া, এইভাবেই সিকেল সেল অ্যানিমিয়াটা হয়। তারপরে 7 নম্বর যে কোশ্চেন সেটা গ্রুপ সি এর কোশ্চেনে চলে যাচ্ছে। তো গ্রুপ সি এর কোশ্চেনে দেখো 7 নম্বর প্রথমে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের প্যাথোজেনেসিস, কীভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। তো একটা হয় কি অ্যাসেন্ডিং ওয়েতে, আর একটা হয় ডিসেন্ডিং ওয়েতে দেখতে পাবো। তো সাপোজ মনে করো ইউরোপ্যাথোজেন যেমন হচ্ছে ইকোলাই, সেটা আমাদের কি হয় ইউরেথ্রাল সেলে প্রথমে গেল, তারপরে যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন বা কলোনাইজেশন হলো, যেটা হয় কি অ্যাসেন্ডিক ইনফেকশান, এবং তারপরে সেটা কি হয় ইনফ্লামেশন অফ ব্লাডারে গিয়ে ইনফ্লামেশন হয়, এবং তারপরে সেটা কি হয় আমাদের কিডনিতেও চলে যেতে পারে। তো এইটা এই বেসিসে প্যাথোজেনেসিস অফ ইউটিআই হয়। আর এই অ্যান্সারটা এইভাবে লিখবে, তাহলে এখানে ফুল নাম্বার পাওয়া যাবে।
আর তারপরে আছে দেখো 7 নম্বরের বি হচ্ছে কি মেনশন ভেরিয়াস সাইন অ্যান্ড সিমটম অফ ইউটিআই। তো ইউটিআই কী কী সিমটম দেখা যায়, একটা হচ্ছে কি ডিসরিয়া, যেটা হয় কি পেনফুল ইউরিনেশন, আর ইউরোজেনেসি হয়, তারপরে পেন হয়, তারপরে হিমাচুরিয়া হয়, অনেক সময় ইউরিনের সঙ্গে ব্লাড দেখা যায়। তো এগুলো হচ্ছে কি এই সিমটম অফ ইউটিআই। এবার 8 নম্বর কোশ্চেনটা দেখো, ডেসক্রাইব দ্য কম্পোনেন্টস অফ ফিডব্যাক সিস্টেম। তো আমাদের যে ফিডব্যাক সিস্টেম আছে সেই ফিডব্যাক সিস্টেমটার কম্পোনেন্টস কী কী? তো একটা হয় কি রিসেপ্টার, একটা হয় কন্ট্রোল সেন্টার, একটা ইফেক্টার, একটা হচ্ছে ফিডব্যাক লুপ। তাহলে এখানে যদি আমরা দেখো প্রথমে কি হয়, ধরে নাও সেন্সার যেটা রিসেপ্টার, যেটা আমরা সেটা সেন্স করে প্রথমে, যেমন মনে করো সাপোজ টেম্পারেচার আমাদের ইনক্রিজ হয়েছে, বেড়ে গেছে, তার প্রথমে রিসেপ্টারে গিয়ে সেন্সার হবে, ডিটেক্ট করবে, তারপর কি হবে, এবার আমাদের টেম্পারেচার ধরলাম বেড়ে গেল, তো সেটা কি করে একটা জায়গায় কন্ট্রোল হয়, যেমন হাইপোথ্যালামাস, সেটা কি করে আমাদের সব কন্ট্রোল করে, এবং তারপরে সে ইফেক্টরে গিয়ে রেসপন্সটা শো করবে। এবার তার বেসিসে আমাদের পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজম চলে, যে যার সাহায্যে আমরা হোমিওস্ট্যাটিস কন্ডিশন মেনটেন করে থাকি। এবার যখনই টেম্পারেচার বেড়ে যায় তখন এবার হাইপোথ্যালামাস কী করবে, সেটাকে কমাতে সাহায্য করবে, নর্মাল পজিশনে নিয়ে আসবে। তো সেটাই হচ্ছে কি বেশি থেকে কমে গেল, তো আমাদের এটা হয়ে গেল কি নেগেটিভ ফিডব্যাক। আর যখন কোনো কিছু কমে গেল তো সেটাকে আবার বাড়াতে হবে, তো সেটা আমরা কী দেবো, পজিটিভ ফিডব্যাক মেনে নেব, ঠিক আছে। তারপরে এবার দেখো যে হচ্ছে কি ইলাস্ট্রেটিভ নেগেটিভ ফিডব্যাক উইথ এক্সাম্পল। বডি দেখো, যখন টেম্পারেচার বডির কি হচ্ছে বেড়ে যাচ্ছে, তখন আমাদের কি করবে, বডি আবার সোয়েটিংয়ের মাধ্যমে আমাদের বডির টেম্পারেচারকে কমিয়ে দিচ্ছে। আর হাইপোথ্যালামাস সেটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল সেন্টার। এবার এইটা হচ্ছে কি প্রথমে টেম্পারেচার বেড়ে গেল, তারপরে আমরা সেটাকে কী করছি, কমাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে সি দেখো, রাইট ডাউন দ্য কজেস অফ সেল ইঞ্জুরি। তাহলে সেল ইঞ্জুরি কী কারণে হতে পারে, একটা হচ্ছে হাইপক্সিয়া বা ইসচেমিক কন্ডিশন। হাইপক্সিয়া বা ইসচেমিক কন্ডিশন মানে অক্সিজেন সাপ্লাই কমে যাবে। এবার আমাদের হচ্ছে কি সবই চলে আমাদের অ্যারোবিক রেসপিরেশন চলে। এবার অ্যারোবিক রেসপিরেশন যখনই হবে তখন অক্সিজেন দরকার হয়। এবার এই অক্সিজেন আমাদের দরকার হয় কিসে, যখন এটিপি সিনথেসিস করব তখন। এবার যদি ঠিকঠাক অক্সিজেন সাপ্লাই না হয় সেলে, তাহলে এটিপি সিনথেসিস হবে না, সেল কাজ করতে পারবে না। এবার এটিপি যখনই হবে না তখন আমাদের যে পাম্পগুলো থাকে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, যেগুলো এটিপি ডিপেন্ডেন্ট, সেগুলো ঠিকঠাক হবে না। ফলে কী হবে, বাইরে থেকে ক্যালসিয়াম বলো সোডিয়াম বলো সব সেলের মধ্যে ঢুকে যাবে, পরে সেল সোয়েলিং হবে, সেল মেমব্রেন রাপচার হবে, তো এইভাবে সেলগুলো নষ্ট হতে থাকে। আবার ফিজিক্যাল এজেন্ট, কোনো একটা ট্রমা বা রেডিয়েশনের ক্ষেত্রে সেল নষ্ট হয়। কেমিক্যাল এজেন্টস, ড্রাগ পয়জনস এর মাধ্যমে হতে পারে। ইমিউনোলজিক্যাল রিয়াকশনের মধ্যে জেনেটিক ডিফেক্ট, তারপরে কেমিক্যাল এজেন্ট, এগুলো হচ্ছে সব সেলুলার ইঞ্জুরির কজেস। এবার আরেকটা যদি দেখো আমাদের 9 নম্বর কোশ্চেন, রাইট ডাউন দ্য সিমটম প্যাথোফিজিওলজি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমার কীভাবে। তাহলে প্রথমে হচ্ছে কি একটা অ্যালার্জেন বা ইরিটেন্ট, তারপরে সেটা কি করে আইজি ইমিডিয়েটেড মাস্টেল অ্যাক্টিভেশন, ফলে হিস্টামিন লিউকোট্রাইন রিলিজ হবে, এবং এগুলো আমাদের কী করে বঙ্কো কনস্ট্রিকশন করে। এবার বঙ্কো কনস্ট্রিকশন যখন করলো আবার সেখানে কী হয়, ইডিমা দেখা দিতে পারে, তারপরে মিউকাস হাইপার সিক্রেশন হয়, এবং এয়ারওয়েজ আমাদের অবস্ট্রাকশন হবে। তো সব অ্যান্সার লেখা আছে, সাইন সিমটমস কীভাবে হচ্ছে, ডায়াগনোসিস পরপর ফুল অ্যান্সার লেখা দেওয়া আছে, ঠিক আছে। এবার পরের কোশ্চেন আমরা যদি দেখি 10 নম্বরের কোশ্চেনটা হচ্ছে কি রাইট ডাউন দ্য প্যাথোজেনেসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ পার্নিসিয়াস অ্যানিমিয়া। তো পার্নিসিয়াস অ্যানিমিয়া যখন হয় কি আমাদের অক্সিজেন সাপ্লাই কমে যায়, যখন আরবিসি তাড়াতাড়ি ডিগ্রেডেশন হয়ে যায়, এবং আরবিসি যদি ঠিকঠাক লেভেল কমে যায়, ঠিকঠাক মানে থাকছে না যে অ্যামাউন্টটা আমাদের নর্মাল দরকার। আরবিসি নর্মালি ম্যাচিওর আরবিসি 120 দিন বাঁচে, কিন্তু যখনই কমে যাচ্ছে তখনই আরবিসির ডিগ্রেডেশন হবে, ফলে অক্সিজেন সাপ্লাই কমে যাবে বডিতে, তখন অ্যানিমিক কন্ডিশন তৈরি হয়। এবার কি হয়, যেমন পার্নিসিয়াস অ্যানিমিয়া যেটা, এটাকে আমরা বলতে পারি কি বি12
ডেফিসিয়েন্সির জন্য হয়। এবার আমাদের স্টোমাকে ওখানে কি থাকে, B12কে ইফেক্টর কিছু থাকে যেগুলো আমাদের কি করে ওই ইফেক্টরের সঙ্গে B12টা বাইন্ডিং হয় এবং সেটা ইন্টেস্টাইনে গিয়ে ওখানে অ্যাবজর্পশন হয়। এবার কোনো কারণবশত ওই ইফেক্টটা যেটা ইন্ট্রিনজিক যে ফ্যাক্টর যেটা আমাদের স্টোমাকে বাইন্ডিং হচ্ছিল B12-এর সঙ্গে, সেইটা কি হয় ঠিকঠাক বাইন্ডিং হয় না বা ইন্ট্রিনজিক ফ্যাক্টর সিক্রেশন সেটা কমে যায়, ফলে B12 অ্যাবজর্পশন আমাদের কমে গেল। এবার B12 অ্যাবজর্পশন যখনই কমে গেল তাহলে এবার ডিএনএ সিনথেসিস ঠিকঠাক হবে না, কারণ ফলিক অ্যাসিড বা B12 এগুলো আমাদের ডিএনএ সিনথেসিসের মেন কম্পোজিশন। এবার এটা যদি ঠিকঠাক না হয় তাহলে ফোলেট সিনথেসিস হবে না, ফোলেট সিনথেসিস না হলে কি ডিএনএ সিনথেসিস হবে না, যেটা হয় কি ফোলেটের মান বলতে আমাদের যে ডাইহাইড্রোফোলেট ডিএইচএফে থেকে টিএইচএফে কনভার্সেশন হয় সেটা ঠিকঠাক হবে না। আর প্রাইমারি স্টেজে যখন আমাদের আরবিসির প্রোডাকশান হয় বোন ম্যারোতে, তখন ওখানে কি হয় ডিএনএ যে সেল, ডিএনএ মানে কি আমাদের সেলের ঠিকঠাক গ্রোথ হচ্ছে না, তাহলে আরবিসি ঠিকঠাক পাওয়া যাবে না। এবার তোমাদের মনে কোশ্চেন এখানে জাগতে পারে যে আরবিসি তো স্যার ম্যাচিওর আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, কিন্তু প্রাইমারি স্টেজে তো নিউক্লিয়াসটা থাকে, তাই তো, কিন্তু আস্তে আস্তে নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে, যখন ম্যাচিওর। তো সেই কারণে আমাদের কি হয় আরবিসি তাড়াতাড়ি ডিগ্রেডেশন হয়ে যায়, তো সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তো এর কারণ হচ্ছে আমাদের কি B12-এর ডেফিসিয়েন্সি। তো ট্রিটমেন্ট এখানে বেশি বেশি করে B12 সাপ্লিমেন্ট খেতে হবে, ফলিক অ্যাসিড খেতে হবে, তো এটাই হচ্ছে। তারপরে রাইট ডাউন বা রাইট ব্রিফ অ্যাবাউট ভেরিয়াস টাইপস অফ ডিমেনশিয়া। তো ডিমেনশিয়ার অনেকগুলো টাইপস দেখো, অ্যালজাইমার ডিজিজ, ভাস্কুলার ডিমেনশিয়া, তারপরে লিভি বডি ডিমেনশিয়া এবং ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, এগুলো হচ্ছে ডিমেনশিয়ার সব টাইপস, সব লেখা আছে। তারপরে ডিফাইন ডিমেনশিয়া অ্যান্ড হেডোনিয়া। তো ডিমেনশিয়ার সিন্ড্রোম আর অ্যানহেডোনিয়ার কজেস লেখা আছে, এবার দেখে নেবে। 11 নম্বর যদি কোশ্চেনটা দেখো যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের অনেকগুলো কারণ বা কোন কোন ইলেকট্রোলাইট কমলে কী কী টার্ম আমরা ইউজ করি সেটা দেখে নাও। যেমন হচ্ছে কি হাইপোন্যাট্রিমিয়া, যেমন হচ্ছে কি সোডিয়ামের কমে যাওয়া, সোডিয়াম ইলেকট্রোলাইট কমে যায়, যখন যেটা কমে যায় সেটাকে বলি হাইপো, আর যেটা বেড়ে যায় সেটা হচ্ছে হাইপার। তো এই দুটো থেকে আমাদের মনে রাখতে হবে। তো সোডিয়াম এখানে যখন কমে যাবে তখন হাইপোন্যাট্রিমিয়া, আর বেড়ে গেলে হাইপারন্যাট্রিমিয়া, পটাশিয়াম কমে গেলে হাইপোক্যালিমিয়া, বেড়ে গেলে হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া, যখন ক্যালসিয়াম কমে যাবে হাইপার ক্যালসিমিয়া বেড়ে যাবে। তো এইভাবে লেখা আছে, এগুলো দেখে নিই। তাহলে রাইট ডাউন দ্য সেকেন্ড কোশ্চেন দেখো, ব্রিফ ডিফারেন্স বিটুইন মেটাবলিক অ্যান্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো মেটাবলিক এবং রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে দেখো, মেটাবলিক অ্যাসিডোসিসে বাইকার্বনেট কমে যায়, আর রেসপিরেটরি অ্যাসিডোসিসে CO2 রিটেনশন বেড়ে যায়, ফলে পিএইচ লেভেল মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কমে যাবে, আর রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে কমে যাচ্ছে। এবার PaCO2 যেটা নর্মাল রেঞ্জের কমে না বাড়ে সেই বেসিসে সব লেখা আছে। তো এটা হচ্ছে ডিফারেন্ট। তারপরে দেখো ক্যালসিফিকেশনের শর্ট নোট। তাহলে ক্যালসিয়াম ডিপোজিশন যেটা হয় সেটা হচ্ছে কি ক্যালসিফিকেশান এবং ডিস্ট্রফিক ক্যালসিফিকেশান হয়, ফলে আমাদের টিস্যু ড্যামেজ হয়, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশান। তো এগুলো হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ক্যালসিফিকেশান। এবার চলে আসো পরবর্তী 24-25 সালের যে কোয়েশ্চেনটা আছে সেখানে শর্ট কোয়েশ্চেনগুলো দেখে নাও। যে দ্য মোস্ট কমন ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য সিএনএস ইনক্লুড হচ্ছে ক্রিপ্টোকোক্কাল মেনিনজাইটিস। তারপরে অ্যাডাপ্টেশন মিনস রিভার্সিবল চেঞ্জ ইন সেল, যেটা আমরা সেলুলার ইঞ্জুরি প্রথমে কী করতে দেয় অ্যাডাপ্টেটিভ কন্ডিশনে থাকে, তো হাইপারপ্লেসিয়া, মেটাপ্লেসিয়া, এগুলো হচ্ছে কি সব অ্যাডাপ্টেটিভ কন্ডিশন। তারপরে যখন ইরিভার্সিবলে যাই সেটা হচ্ছে কি নেক্রোসিস আর অ্যাপাপ্টোসিস। এভাবে 10টা দেখো পরপর কোশ্চেনের অ্যান্সার সব কমে যায়। ইনসুলিন সিক্রেশন এজ ইনক্রিজ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন। তো এইভাবে দেখো পুরো 10টা কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া আছে। এবার গ্রুপ বিতে আমরা যদি চলে আসি, গ্রুপ বিতে দেখো এক্সপ্লেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। একটু আগে বললাম যে আয়রন এই B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটাকে বলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া
যদি আয়রনের ঘাটতির জন্য আমাদের যে অ্যানিমিয়াটা হয়, তো কিভাবে হয়, তার কি কি কারণ, সমস্ত ডিটেলস লেখা আছে দেখো। তারপরে এখানে চলে আসো যে 3 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ডিফাইন টাইফয়েড অ্যান্ড এক্সপ্লেন ইটিওলজি সিমটম প্যাথোজেনেস কীভাবে হয়। তো এখানে ডেফিনেশন লেখা আছে, তারপরে তার প্যাথোজেনেসিস, কীভাবে ব্যাকটেরিয়া এন্ট্রি হয় পেয়ার্স প্যাচে গিয়ে, কীভাবে মাল্টিপ্লিকেশন করে, তারপর গ্রানুলোমা ফর্মেশন করে, ব্যাকটেরিয়া কীভাবে হলো, তারপরে সে সবগুলো লেখা আছে দেখো। তারপর 4 নম্বর প্রিন্সিপাল অফ ক্যান্সার ক্লাসিফিকেশন ইটিওলজি অ্যান্ড প্যাথোজেনেসিস, তো এখানে সব লেখা আছে। 5 নম্বরের অ্যান্সারটাও লেখা আছে কোশ্চেন সমেত। এবার আছে কি, গ্রুপ সি এর যে কোশ্চেন আছে সেখানে সেল ইঞ্জুরির কজেস কীভাবে হয় বা মেকানিজম প্যাথোজেনেসিস, তার ফুল অ্যান্সার লেখা আছে। তারপরে দেখো হাইপার টেনশনের প্যাথোজেনেসিস কীভাবে হচ্ছে, 9 নম্বর কোশ্চেন। তারপরে এদিকে আছে পার্কিনসন ডিজিজ, আর 11 নম্বরে ইনফ্ল্যামেটরি বায়াল ডিজিজ, মেনিনজাইটিস, তো এগুলো সব কীভাবে প্যাথোফিজিওলজি, তার ট্রিটমেন্ট কীভাবে, কারণ কজেস, সব অ্যান্সার লেখা আছে। তো তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে করো এবং আরও চ্যাপ্টারগুলো দেখো, তাহলে তো এখান থেকে ম্যাক্সিমাম অনেক কোশ্চেন রিপিটেড হয় সেমিস্টারে, তো এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। আজকের জন্য এইটুকুই। আর যারা চ্যানেলসটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।